শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান নির্বাচনী সড়কে দেশ। নির্বাচন নিয়ে সর্বত্রই আলোচনা হচ্ছে, পাশাপাশি এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কতটুকু সে বিষয়ে আলাপ হচ্ছে। কারণ নির্বাচন যখনই আসছে, শুরু থেকে দেখা যাচ্ছে যখন নির্বাচনী প্রসঙ্গ এসেছে তার সাথে সংস্কার বিচার এগুলো এসেছে। এখন যখন আবার নির্বাচনী সড়কে দেশ উঠেছে, তখন রাজনৈতিক দলগুলো থেকে নানা রকম পদ্ধতিগত বিষয় নিয়েও আলাপ আলোচনা হচ্ছে। পিআর পদ্ধতি হবে, গণপরিষদের বিষয়ে আলাপ হচ্ছে, জুলাই সনদের বিষয়ে আলাপ হচ্ছে। এমনই বাস্তবতায় আমরা যখন কথা বলছি তখন যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচনী যে রোডম্যাপ সেটিও ঘোষিত হবে, চূড়ান্ত হয়েছে এবং কাল হয়তো ঘোষিত হতে পারে। যাই হোক, আমাদের আজকের যে আলোচ্য বিষয় আমরা রেখেছি তা হচ্ছে নির্বাচন কতটা প্রস্তুত ফেব্রুয়ারির নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন, রয়েছেন ইসলামী আন্দোলন এর প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইনে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই প্রফেসর আশরাফ আলী আকন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় যে নির্বাচনে কতটা প্রস্তুত ফেব্রুয়ারির নির্বাচনে রাজনৈতিক দলগুলো, আমি যদি আপনাকেই জিজ্ঞেস করি যে আপনারা কতটা প্রস্তুত এই নির্বাচনের জন্য? বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন বলা হয়ে থাকে, 3টি বা 4টি নির্বাচন ঠিকভাবে হয়নি গত 17-15 বছরে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আরেকটি নির্বাচনের কথা যখন আসছে, তখন আপনারাই কতটা প্রস্তুত? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই এটিএন বাংলার সংলাপের সম্মানিত সঞ্চালক, উপস্থিত সহ আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা মণ্ডলী ভাইরা, ভাই বোনেরা, আমার নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের জন্য যারা রাজনীতি করে তারা তো প্রস্তুত, নির্বাচন করার জন্য প্রস্তুত, কিন্তু সরকার কতটা প্রস্তুত এই নিয়ে অনেক রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ আছে। আচ্ছা, কেন? আমরা দেখি না যে একটা লেভেল প্লেইং ফিল্ড করার ব্যাপারে যে ধরনের আপনার কার্যক্রম থাকা দরকার, এটা নাই। দ্বিতীয় নম্বর, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, অবনতি, এটা নাই। 3 নম্বর হলো যে অবৈধ অস্ত্র যেগুলো লুট হয়েছিল এবং আরও অবৈধ অস্ত্র আছে, এগুলো উদ্ধারের কোনো পরিকল্পনা বা কোনো কার্যকরী কোনো অবস্থা আমরা দেখি না। তারপর হলো গতানুগতিক যে পদ্ধতিতে নির্বাচনটা, এই নির্বাচনের ব্যাপারে 53 বছর যে ধারায় নির্বাচন চলে আসছে, এই নির্বাচনটাকে আমরা গতানুগতিক নির্বাচন বলি। কোনো একটা নির্বাচনে জনপ্রত্যাশা পূরণ হয় নাই এবং একটা কার্যকরী সংসদ হয় নাই, দুর্নীতিমুক্ত একটা দেশ হয় নাই। কাজে এই জন্যে আমরা বলতেছি এই 53 বছরের যে নির্বাচন যে পদ্ধতিটা, এই ফেব্রুয়ারিতে নির্বাচনটা করেন। এর আগে 91 দেশে যে পিআর পদ্ধতি আছে, আমরা জামাত সহ আরও অনেকগুলো দলেই আমরা এই দাবি জানিয়েছি যে আপনারা পিআর 91 দেশে আছে পিআর, এবং সেই দেশগুলা অনেক তাদের রাজনৈতিক স্থিতিশীলতা আছে, সেখানে সুশাসন অনেকটাই আছে, সেখানে তারপরে দুর্নীতি সন্ত্রাস অনেকটা লাঘব আছে। আমরা বলেছি যে 53 বছর যে ধারায় নির্বাচন করে আসছে, আপনার সেই ধারায় যদি নির্বাচন করেন তাহলে তো কোনো মৌলিক পরিবর্তন হবে না। আর একটা নির্বাচন দেওয়ার জন্যই তো ছাত্ররা হাজার হাজার ছাত্র রক্ত দেয় নাই, হাজার হাজার ছাত্র পঙ্গু হয় না শুধু একটা নির্বাচন করার জন্য। এ ধরনের নির্বাচন তো বহুত আগে করেছি। বিএনপি 5 বার ক্ষমতায় ছিল, তো আরও অনেক দলে ছিল, বিএনপি ছিল 5 বার। আমরা সেই 5 বারের নির্বাচনে কি দেখেছি? নির্বাচনের পরেই যত অঘটন করছে সব নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের পরে কিন্তু এটা করছে। যেমন শেখ মুজিব 73 সালে নির্বাচন করছিলেন, 75 সালে গণতন্ত্রের গলাটিপে হত্যা করে উনি বাকশাল করছিলেন। এর আগে কিন্তু নির্বাচিত সরকার ছিল। তারপরে বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি হাবা না ভোট দিল, তারপরে আবার ভোট দিল, সেইটাকে আবার সাত্তার সাহেবকে ক্ষমতা থেকে এরশাদ নিয়ে গেল। তারপরে এর সাথে গণ অভ্যুত্থান হলো, সেখান থেকে একটা তত্ত্বাবধায়ক সরকার হইলো, সেখানে বিএনপি আসলো, বিএনপি থেকে আবার ক্ষমতা নিয়ে গেল আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে। গণতন্ত্রে তো ক্ষমতার পালাবদল হবে না, পালাবদল হবে, কিন্তু যদি গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোটাধিকার সঠিকভাবে প্রতিফলিত না হয়, এইটা তো কখনোই হয় নাই।
আপনি দেখেন সবচেয়ে 93-53 বছরের মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছিল আপনার 1991 সালে, এই আপনার এর অধীনে আপনার বিচারপতি শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের সেইখানে কিন্তু আওয়ামী লীগ বলছে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। এরপর 96 সালে আরো একটু মোটামুটি যা হয়েছে, এখানে কিন্তু বিএনপি বলছে এখানে স্থূল কারচুপি হয়েছে। দুইটা যে নির্বাচন হয়েছে তাও কিন্তু বিতর্ক ঊর্ধ্বে নয়। এর আগে যতগুলো নির্বাচন হয়েছে একটাও কিন্তু বিতর্ক ঊর্ধ্বে ছিল না। এরপরে দেখেন বিএনপি এককভাবে 96 সালের 15 ফেব্রুয়ারিতে এককভাবে নির্বাচন করলেন। ম্যাডাম খালেদা জিয়া বললেন কেউ যদি নির্বাচন না আসে আমরাই নির্বাচন করবো এককভাবেই করলেন সেই নির্বাচনটা। এই এককভাবে নির্বাচন তো শুধু হাসিনা না, এটা বিএনপিও তো করেছে একক নির্বাচন। সেটা তো করতে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার জন্য। যাই হোক, বিল আনুক আর দায় আনুক, এটা একটা তারই লাগে, একটা আবার কি সংবিধান ধারা রক্ষা করার জন্য এইসব নানা অজুহাত। আসলে যারা যেন তেনভাবে নির্বাচন করে ক্ষমতায় গেছে, সরকার গঠন করছে, তাদেরই ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশ জাতি তথা মানুষের সাধারণ মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয় নাই। আজকে আপনি দেখেন যারা ক্ষমতায় গেল, কত লজ্জাজনক এটা বলতে হয়। একটা দেশ 5 বার দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় কিভাবে? এটা কি এরকম দেশের মধ্যে পড়ে? বলেন আপনি। এটা কলঙ্কিত, দেশকে কলঙ্কিত করছে এই নির্বাচিত তথাকথিত নির্বাচনের নামে সরকারগুলো। আজকে আপনি একটা জরিপ করেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, আপনি জরিপ করেন একটা নির্বাচনী এলাকাকে, আপনি পাইলট প্রজেক্ট করেন, সেখানে দেখেন যে দল যখন ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মী মন্ত্রী এমপিরা যে যেখানে ছিল সেখানে শতকরা 95% লোক এই দুর্নীতির সাথে জড়িত। 95%। এই যে দুর্নীতি মাধ্যমে অনাপর্জিত অর্থ উপার্জনেই যদি নির্বাচনের মূল বৈশিষ্ট্য হয়, তো এই নির্বাচন দিয়ে জাতির উপকার কি, জাতির কল্যাণ কি? এই জন্য আমরা চাচ্ছি যে সরকার সেই ধরনের প্রস্তুতি আছে কিনা সরকারের। এখন অধিকাংশ দল মনে করে সরকারের সেই প্রস্তুতি নাই, নির্বাচন একটা চরমতকা কিছুর হবে, সহিংসত হবে, রক্তপাত হবে। এই রক্তপাত যদি বন্ধ করতে না পারে, এখনই তো আমি দেখি মনে করেন বিএনপি ভাইরা একটা বড় দল, অনেক কথা বলে, বড় দল হিসেবে তার কথা বলে। আমি বিএনপি ভাইদেরকে বলি, মোশাররফ ভাই সহ অনেক নেতাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। একটা লিয়াজো কমিটি হয়েছিল ফেসিবাদ বিরোধী, আমি তো সেই দলের আহ্বায়ক ছিলাম। অনেক বড় বড় নেতাদের সাথে আমার বৈঠক হয়েছে, কথা হয়েছে। সেখানে আমি পরিষ্কার বলি যে আপনারা যে একটা বলেন যে আমরা বিএনপি একটা বড় দল, এই কথাটা নির্বাচনের আগে বলা ঠিক না। কারণ ভোট তো হলো পরিবর্তনশীল। ওনাদের তো বিএনপির কোনো ভোট নাই, ভোট ছিল প্রথম মুসলিম লীগের। মুসলিম লীগ থেকে ভোট পরিবর্তন হয়ে আইছে যুক্তফ্রন্টে, যুক্তফ্রন্টের ভোট চলে গেছে আওয়ামী লীগে, আওয়ামী লীগের ভোট চলে গেছে বিএনপিতে, বিএনপির ভোট চলে গেছে জাতীয় পার্টিতে, বুঝলেন না? আবার ওইটাকে যেভাবে ভোট নিয়ে গেছে আওয়ামী লীগ। কাজে ভোট কিন্তু পরিবর্তনশীল। ওই যে কোন আমলে কি হয়েছিল, কি পাইছিলেন, কতগুলো আসন ছিলেন, ওই কথা বলার এখন কোনো স্কোপ নাই। মানুষ কিন্তু অনেকটা সচেতন, তারা কিন্তু সবকিছু বলে, মূল্যায়ন করে। আমি সাধারণ মানুষ দেখতে পারবেন, আপনি তাদের জরিপ নেন, তারা কি বলে, তারা বলে এই জন্য আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু সরকার প্রস্তুত কিনা আমরা সরকারের জানতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কোনো প্রশ্ন নেই? না, আমার দুই সহ আলোচক এবং দর্শক শ্রোতা, আমি একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে আলী আশরাফ আখন্দর বক্তব্য শুনে আমি সত্যি হতাশ হয়েছি। আচ্ছা, কারণ রাজনীতিবিদদের কাজটা কি? আপনি মানুষকে পথ দেখাবেন, স্বপ্ন দেখাবেন, এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আলী আশরাফ ভাই যে কথাটি বলেছে, এখানে কোনো স্বপ্নের কোনো দিক নির্দেশনা কিন্তু এখানে নাই, বরং আমরা দেখলাম যে হতাশা। আমি যদি আপনাকে একটা কথা বলি, যে বাংলাদেশ যখন 1971 স্বাধীন হলো, তখন ভঙ্গুর সেই অবস্থা থেকে আজকের যে বাংলাদেশ, এটাকে কি আপনি অগ্রসর বলবেন না? অথচ আলী আশরাফ ভাইয়ের বক্তব্য শুনলে যে বাংলাদেশ কোনো কিছুই অর্জন করেনি। আমি একটু বলি আপনাকে দেশের অর্জন কি হয়েছে, আপনাকে সেইটা আমি বলি। আমি একটু বলি আপনাকে। এখন হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন রাজনীতি করা শুরু করেছে খুব বেশি দিন না, তো সুতরাং এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছ থেকে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু এখনো পায়নি। এখনো পর্যন্ত ইসলামী আন্দোলন কিন্তু বেশ কয়েকটা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু কোন নির্বাচনে একটি সিটও বিজয়ী হতে পারে না। যা পাইছে ওটা আমরা বাদ দিয়ে দিই, তাকে বহিষ্কার করছি। আমাদের গোলাম সরের হিরো ছিল না। আমি একটু বলি আপনাকে, আপনি তো বলেন একটা শুনুন, আমি একটু বলি প্লিজ, আপনার সাথে আমি কথা বলি নাই, আপনার সাথে একটা শুনে না, আপনি বলেন না, অযৌক্তিক কথা বলবেন কেন? আমি একটু বলি প্লিজ, শেষ হই, আপনি একটু বলতে দেন, আপনি লিখে রাখেন, এটা ভালো হয়। তো এক কোন সিট পাইনি, যার কারণে জনগণের প্রতি তো আরেকটা হতাশা আছে, যার জন্য এখন তারা বলতেছে পিআর। কারণ বাংলাদেশে যে বাংলাদেশ না, বিশ্বের অধিকাংশ দেশে, আপনার উন্নয়নশীল দেশে
যে যারা জনগণের কাছে সর্বাধিক জনপ্রিয় তারাই তো বিজয় লাভ করে। আমেরিকার মতো দেখেন, আমেরিকার মতো বড় গণতান্ত্রিক রাষ্ট্রে কে জিতে জয়লাভ করে? আপনি ব্রিটেনে দেখেন, আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে দেখেন যে ফার্স্ট ভোট মানে যে সর্বোচ্চ ভোট যিনি পাবেন উনি বিজয়ী হবেন। এখন ওনারা একটা পিআর পদ্ধতির নতুন উদ্যোগ, কারণ ওনারা দেখেছে যদি কি পদ্ধতিতে আছে আপনাকে সেটা লক্ষ্য করতে হবে। কোন ক্ষেত্রে আছে, কোন ক্ষেত্রে নাই, এবং তারা কি সংকট মোকাবেলা করে সেগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে। আর সেই দেশের আর্থ সামাজিক অবস্থা কি সেইটাও আপনাকে মূল্যায়ন করতে হবে। সেই দেশের গণতন্ত্রের অবস্থা কি সেটাও মূল্যায়ন করতে হবে। কারণ সেই দেশের এই যে আমাদের দেশের যে কোনো সংকট সমাধানের জন্য সাধারণ মানুষ জনপ্রতিনিধির কাছে যায়। আপনি ব্রিটেনে যান, জনপ্রতিনিধিদের সাথে পাবলিকের সাথে সম্পর্কটুকু কতটুকু? আমেরিকাতে যান কতটুকু? আর এখানে আপনি নির্বাচনের আগে ম্যানিফেস্টো দিতে হয়, নির্বাচনের আগে আপনাকে ম্যানিফেস্টো দিতে হয়। সেই ম্যানিফেস্টো অনুসারে জনগণ আপনাকে ভোট দেয়। সেই ম্যানিফেস্টো যদি আপনার ক্ষমতায় থেকে যদি বাস্তবায়ন আপনি না করতে পারেন, পরবর্তী সময় জনগণ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য। যার কারণে কিন্তু আলী আশরাফ ভাই বলেছে যে 91 সালে এক দল জিতেছে, 96 আরেক দল, 2001, 2008 এইরকম যেটা গণতান্ত্রিক নির্বাচন যেগুলি হয়েছে এগুলো, অর্থাৎ জনগণের ক্ষমতা জনগণ কিন্তু প্রয়োগ করেছে। এখন উনি বলছে যে বাংলাদেশে এখন কি রাজনীতি বা ইলেকশন করার পরিবেশ আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন আপনি। এখন তো বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনটা কি আমাদের? ফেসিস্ট শেখ হাসিনা নাই, যে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যে আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে আমাদের মানবাধিকার কেড়ে নিয়েছে, যে আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট আজগুবি মামলা দিয়ে একটা নৈরাজ্যজনক বাংলাদেশ তৈরি করেছে। আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, সেই পরিবেশ কি বাংলাদেশে বর্তমানে আছে? এই এক বছরে রাজনৈতিক কর্মকাণ্ডে কোন প্রশাসন বা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী একটা বাধা দিয়েছে? একটা উদাহরণই বলতে পারবে? পারবে না। ব্যর্থ হয়েছে। আমি সেটা আরে অন্য জিনিস আপনি বলুন, আপনি প্লিজ একটু প্লিজ। আজকে কি তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, অন্য দলের বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াট আজগুবি মামলা আছে? নাই। কোন রাজনৈতিক দল কি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা লক্ষ্য করছে? করে নাই। তাইলে কি একদিকে ওনারা দেখেন, উনি বলছে যে ইসলামী আন্দোলন বা জামাত তারা একদিকে পিআর চায়, অন্যদিকে কিন্তু 300 সিটে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যে একটা সবিরোধিতা। জনগণ একদিকে তারা মনে করছে যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্রার্থী দিয়ে রেখেছি, আর অন্যদিকে আবার বলছে পিআর। পিআর কি? আমাদের বাংলাদেশের কালচার আপনাকে বুঝতে হবে, আমাদের সংস্কৃতি, আমাদের দেশের মানুষ দেখতে চায় কে আমার নেতা, কাকে আমি ভোট দেব, তার চরিত্র কি, তার কন্ট্রিবিউশন কি, তার এই সমাজের জন্য, এই অঞ্চলের জন্য সে কি করেছে এটা আমি দেখতে চাই। কিন্তু পিআর পদ্ধতি কি? আপনি কাকে ভোট দেবেন? পার্টিকে ভোট দেবেন। ওনারা একদিকে বলে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই, আর পার্টি এই যে পিআর পদ্ধতিতে সবচেয়ে স্বৈরাচারী একটি ব্যবস্থা। কারণ দল নির্ধারণ করবে কে নেতা, যে এই লোকটি সবচেয়ে জনপ্রিয় তাকে ওই দল নমিনেশন দেবে কিনা এটা বলার কোনো কারণ নেই, কোনো এই গ্যারান্টি নাই। অথবা এখানে এই যে বলছে মনোনয়ন বাণিজ্য, বরং সবচেয়ে মনোনয়ন বাণিজ্য হওয়ার সবচেয়ে বেশি ক্ষেত্র হলো এটা। কারণ আপনার পার্টি মনোনয়ন দেবে কাকে, কে ওই আসনে নির্বাচিত হবে, তো জনগণের কোনো রায় আছে? আর এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় 4টা কম্পোনেন্ট কাজ করে। একটা হলো দলীয় মার্কা, দলীয় জনপ্রিয়তা, 2 নম্বরে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, জনপ্রিয়তা, 3 নম্বরে সে কোন এলাকার লোক। এখন আমি ভাইকে একটু বলি, আপনি যেমন গোপালগঞ্জে আওয়ামী লীগ পাশ করে, আপনি ওখানে গিয়ে কি ইসলামী আন্দোলনে পাশ করাতে পারবেন? খুব কঠিন কাজ। আপনি অথবা আরেকটা দেখা যাচ্ছে যে ওই এলাকায় প্রার্থীর কন্ট্রিবিউশন কি। আপনি একটা ওই যে বসন্তের কোকিল নিয়ে দিলে যে কোনো জায়গায় পাশ করবে? যার জন্য আজকালকে মানুষ কিন্তু কি বলে, আপনি দেখেন এই সোশ্যাল মিডিয়ায় দেখেন যে আমি ভোট দিলাম শোন দিবে, এমপি হইলো মাল দিবে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই। তো সুতরাং আজকে এই যারা মনে করে জনগণের কাছে যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, যাদের কাছে জনপ্রিয় নাই, খুব কৌশলে তারা এই কথাগুলি বলছে। এখন আমি আসি, আপনি দেখেন আজকে এই যে 24 আগস্টের এই যে 5ই আগস্টের এই আকাঙ্ক্ষাটা আমাদের কি ছিল? আমরা কি বলেছি? আমরা একটা সংস্কার চাই। কারণ শেখ হাসিনা আমাদের প্রতিষ্ঠানগুলিকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে, এই অবস্থাকে উত্তরের জন্য এগুলিকে সংস্কার দরকার। ইতিমধ্যে ঐক্যমত কমিশন 20টা বিষয়ের মধ্যে প্রায় 19টাতে ঐক্যমত হয়েছে। তাহলে আপনার সংস্কার আমার বাকি কোথায়? বিচার অলরেডি আমার বিচার চলছে, এবং যতটুকু আমরা অগ্রগতি দেখছি ডিসেম্বরের মধ্যে হয়তো আমরা একটা দৃশ্যমান ফলাফল পেতে পারি। আর নির্বাচনের জন্য যেই প্রস্তুতিটা দরকার, ইতিমধ্যে দেখেন নির্বাচন কমিশন ভোটার লিস্ট প্রকাশ করেছে,
ওই যে সীমানা নির্ধারণ আগামীকাল হয়তো হয়ে যাবে, সীমানা হয়ে গেছে, ভোটার ভোটার কত হয়ে গেছে, কেন্দ্র নির্বাচন হয়ে গেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে প্রতিনিয়ত কত এবং সেনাবাহিনী এত নিয়োগ হবে, অমুক এত নিয়োগ হবে, সকল পরিস্থিতি মানে সম্পন্ন। হ্যাঁ, যদি কোনো বিষয় আপনাদের কোনো বক্তব্য থাকে সেটাতে এদের সাথে আলোচনা করে সমাধান করা যেতে পারে, কিন্তু নির্বাচন আমরা হতেই দেব না। যাতে শেখ হাসিনার মতো আরেকটা বক্তব্য জাতির সামনে উপস্থাপন। হ্যাঁ, জামাত বলছে, জামাত বলছে, আপনার ইসলামী আন্দোলনও বলছে যে পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, বলছে। এটা জনগণের পারসেপশন। নো, জনগণ আপনি কিভাবে 72% মানুষ পিআর চায়, 72% আপনি এই বদরুল আলম বলছে 72% মানুষ লোক কি লোক এই উপদেষ্টা না, সে নির্বাচন কমিশনের প্রধান না, সে কিসের প্রধান? হ্যাঁ, নির্বাচন সংস্কার প্রধান তো বদরুল আলম। কে বলছে? কে বলছে? কি আর আপনি মেম্বার, ওয়ান অফ দা মেম্বার, উনি জানেন না সংস্কার কমিশন নির্বাচন। আরে সেন আপনি একজন, আপনি তো টিচিং প্রফেশনে আছেন, যাই হোক না, আপনি প্রফেশনে আছেন টিচিং এ। একটা আপনি যদি একটা গবেষণা করেন, গবেষণার আইডিয়াল কিছু কম্পোনেন্ট আছে। আপনার স্যাম্পলটা কি, আপনি কোন পদ্ধতিতে এটা করলেন, আপনার ইরা কারা, স্যাম্পল কারা। আপনি কথা নেই বার্তা নেই 1300 লোক দিয়ে আপনি একটা সার্ভে করে দিলেন যে 71% লোক চায়। আর যে দেশের লোক 18% লোক কি নিম্ন কক্ষে চায় না উচ্চ কক্ষে চায়? সেটা পিআর চায়, যে কক্ষে হোক পিআর চায়। আরে 1300 লোক, 1300 লোক দিয়ে আপনি 18 কোটি লোককে আপনি মূল্যায়ন করবেন। পিআর যদি লোয়ার কক্ষে না, আপার কক্ষে পিআর দরকার আছে, আর 100 স্টোর বাড়ানো ওখানে। জি, এই এমনিই তো দুর্নীতিবাজ, আর 100 বামুক তার বাড়ি গাড়ি এই আবাসন। আমি একটু শুনে আছি, আমাদের সাথে একে মতিউর রহমান রয়েছেন। ডক্টর একে মতিউর রহমান, আপনি শুনছিলেন নিশ্চয়ই আলোচনা। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত সে বিষয়ে আমরা আলাপ করছিলাম, আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ আমিনুল ভাই, এবং ধন্যবাদ সম্মানিত দুজন সহ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, এবং এটিএন বাংলা কলা কৌশল সবাইকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমি দুজন রাজনীতিবিদদের বক্তব্য শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। এই জায়গাতে আপনি যে প্রশ্নটা করেছেন, নির্বাচন কতটা প্রস্তুত বাংলাদেশ 2026 সালের, দেখুন অনেকগুলো প্রসঙ্গ আসছে, আমি ছোট ছোট করে একটু উত্তর দেওয়ার সুযোগ দেন আমাকে। জি, আপনি লক্ষ্য করবেন যে আজকে যে ইস্যুটা নিয়ে যে কথাগুলো কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মুখ থেকে আসছে, আপনি আজ থেকে যদি 3 মাস আগে খেয়াল করেন, তখন কিন্তু একটা বিষয় সবচেয়ে বেশি জোরালোভাবে আসছিল, সেটি হচ্ছে সংস্কার এবং বিচার ছাড়া আসলে নির্বাচন নয়। এই কথাটি এই মুহূর্তে কিন্তু আপনি দেখবেন যে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। এখন গুরুত্ব পাচ্ছে নির্বাচন কি আর পদ্ধতি। তারপরে আপনি দেখবেন আরো 1 মাস পরে তখন বলা হবে যে নির্বাচনের জন্য বর্তমান বাংলাদেশ আসলে প্রস্তুত না। তারপরে আপনি আবার নতুন করে আরো কিছু কিছু ইস্যু দেখবেন। তার মানে এই কথাগুলো যতটা না ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ 15-17 বছরের যে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, জুলুম, সেটি আলোচনায় খুব বেশি স্থান না দিয়ে আমরা এখন আলোচনায় স্থান দিচ্ছি নির্বাচনটাকে, বাংলাদেশের যে প্রতীক্ষিত যে নির্বাচন, যেটি বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটের সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, সেই জায়গাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য পোষণ করা সম্ভব হচ্ছে না। এবং এই সম্ভব না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আসলে সবাই আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে চাই, জনগণকে নিয়ে আসলে রাজনীতি করতে চাই না, জনগণের সেবাকে আমরা গুরুত্ব দিতে চাই না। আমরা গুরুত্ব দিতে চাই যে কিভাবে পার্লামেন্টে আমি যেতে পারি, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াটা সহজ হবে, সেই প্রক্রিয়ার ভিতর থেকে আমি যেতে চাই। এই যে প্রতিযোগিতা, এই যে এক ধরনের আপনার ইন্টেনশন, সেটি কিন্তু এক ধরনের ভয়াবহ চিত্র বর্তমান বাংলাদেশে, যেটি 5 অগাস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের স্পিরিটের সাথে সম্ভবত সংযোগটি সমস্যা হচ্ছে। আমরা একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশরাফ আলী আকন, জনাব আশরাফ আলী আকন, আপনার কাছে যাচ্ছি। যে বিষয়টি আলাপ হচ্ছিল এখানে, যে পিআর পদ্ধতি নিয়ে বলছিলেন আপনি, নির্বাচন পদ্ধতি নিয়ে বলছিলেন, এই প্রশ্ন যদি তোলা হয় যে নির্বাচনের যে চলমান পদ্ধতি বা প্রথাগত পদ্ধতি, সেই পদ্ধতিতে কেউ কেউ এই কথাও বলছেন,
এটি আমার বক্তব্য নয়, কেউ কেউ বলছেন রাজনৈতিক দলগুলো থেকে যে যেহেতু প্রথাগত পদ্ধতিতে সেই অর্থে আপনাদের বা যারা পিয়ার পদ্ধতি বলছে তাদের কামিয়াব হওয়ার সেই অর্থে খুব সুযোগ নেই, সুতরাং যখন পিয়ার পদ্ধতি হবে তখন সংসদে যাওয়া অধিকতর সহজ হবে, সেজন্যই এই প্রশ্নটি সামনে আনা হচ্ছে। দলের কামিয়াবি কিছু আসা যায় না। দল কামিয়াব মানে নিজের স্বার্থ হাসিল করা, জনগণের কামিয়াবি, এটি হলো আসল রাজনীতির উদ্দেশ্য। দেখা গেছে বিগত 53 বছরের মধ্যে যে নির্বাচনগুলো হয়েছে তাতে দল কামিয়াব হয়েছে, দল সফল হয়েছে, দলের ভাগ্যের নেতাকর্মীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন আসে নাই এইভাবে, ওই অর্থে আসে নাই। এখনও আজকেরও দেখেন এত সরকার খুব ভালো, ইউনিট সরকার খুব ভালো, 27% দারিদ্রতা বাড়িয়ে গেছে, দারিদ্রতা 27%। এটা তো নির্বাচিত সরকার নয় না, নির্বাচিত সরকার না হোক আর না হোক, উনি একজন ভালো দক্ষ লোক, কিন্তু রাজনীতিবিদ কতটা, এটা ইদানিংকালে তার যে কর্মকাণ্ড তাতে বোঝা গেল যে এর আগে ফখরুদ্দিন সরকার যে একটা শক্ত অবস্থান নিয়েছিল উনি তো তাও পারতেছে না, ইউনূস সাহেব তাও পারতেছে না। আজকে দেখেন সেখানে দুর্নীতি, মানে কি 111-কে সমর্থন করছেন না? 111 তো একটা এটার পিছনে তো রাজনৈতিক দলের ব্যাপার ছিল, যারা ক্ষমতায় ছিল তাদের ব্যর্থতার কারণে তো 111 আসছে। এটা সমর্থন আর অসমর্থন গাইছে তো, সেটা স্বীকৃতি দিয়েছেন না আপনি। কাজে এটা তো তাদের কর্মকাণ্ডের ফল। এই যত কিছু অঘটন ঘটছে সব ক্ষমতাসীনদের অপকর্মের ফলেই কিন্তু মার্শাল্লাহ আসা, মার্শাল্লাহ খুব ভালো জিনিস, তা মার্শাল্লাহ আসছে না, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসছে না, তাহলে বোঝা গেল কি এই যত অপকর্ম হয়েছে দেশে সব হলো তথাকথিত নির্বাচিত সরকারের অপকর্মের ফল। এই আপনি দেখেন, এবং ভাগ্যের পরিবর্তন যা হয়েছে সব নেতাকর্মীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই ওনাদের এলাকায় একজন ছিল মহিবুর রহমান, 6 একর জায়গা নিয়ে 6,000 একর জমির মালিক, পত্রিকা আছে 6,000 একর। না, এখন দুই একজন মানে কিছু বিচ্ছিন্ন রাজনীতিবিদদের জন্য আপনি পুরো রাজনীতিবিদদের বিচ্ছিন্ন না, আমি বললাম বিচ্ছিন্ন না। এটা যদি সঠিকভাবে বিচার হয়, আমি তো বললাম এটা তদন্ত করেন, একটা পাইলট প্রজেক্ট নেন, সমস্ত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আইনজীবী, সমস্ত দল সম্মিলিতভাবে আমরা একটা নির্বাচিত আসনে আমরা পাইলট প্রজেক্ট করে আপনি জয়ীফ চালান, সেখানে দেখতে পারবেন 90 থেকে 95% ক্ষমতাসীন যে তখন ক্ষমতা ছিল তাদের নেতা কর্মীরা 95% দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। আজকে উনি ভাই বললেন পিয়ার পদ্ধতিতে ভোট দেবে, শোন দেবে, চলিয়ে দেবে, মাল দেবে, কত বড় হাস্যস্কর কথা না। আমরা এখনো পর্যন্ত পিয়ার আছে, তার মধ্যে তুরস্কের মতো একটা উন্নত দেশ না, তুরস্ক পিয়ার আছে, তারপরে ব্রাজিলের মতো দেশে পিয়ার আছে, সাউথ আফ্রিকার মতো পিয়ার আছে, ইন্দোনেশিয়ার মতো পিয়ার আছে, এই সুইজারল্যান্ড একটা আদর্শ রাষ্ট্র তো সুইজারল্যান্ডকে বলা হয়, সেই দেশে পিয়ার আছে। জনাব আশরাফ আলী, এখন শেষ হয় না তো, আমি আসবো। জনাব ডক্টর এ কে এম মতিনুর রহমানের বক্তব্য আমরা শুনতে পারি, আর আরেকটু বলবেন না, তাকে দেন একটু, আর পরে দেন, বেশি সময় দেন তাকে, আমি আমার এই ধারাবাহিকটা শেষ করতে দেন। জি জি জি, হ্যাঁ, তো সেখানে কি দেখছি আমরা। আচ্ছা, এইটাকে যদি বলা হয় যে ভোট দেবে, সেখানে কি নাই? আজকের উনি ওয়েস্টমিনিস্টারের কথা বলে, দেশের গণতন্ত্র আর আমাদের গণতন্ত্র কি এক? হ্যাঁ, ওখানকার যে গণতান্ত্রিক পরিবেশ, না সেই এটা তো আমরা অর্জন করেছি। সেই দেখেন, সেই ব্রিটিশরা যে নির্বাচন করেছে 46 সালে থেকে শুরু করিয়া, পাকিস্তানও তো সেই ব্রিটিশ আমলে মাত্র নির্বাচন করছে। এই খান কি করেছে? নির্বাচিত সরকার ক্ষমতা দেয় নাই। আমি আসবো, এরপরে এক মিনিট আমাকে সবার সময়টা বন্টন করতে হবে। আপনি এটা তো শেষই অবশ্যই আপনাকে আবার দেব। এটা তো আমার কথাটা তো শেষ করবেন না, শেষ লাইন করেন। ওই শেষ লাইন যেটা হলো, এই জন্যে এইভাবে হুজুগে কথা বলা, বাঙালিরা আছে কিন্তু হুজুগে বাঙালি। আপনি 91 এইগুলোর নামই আনেন না। আপনি এখানে আলোচনায় বললেন যে আপনারা লিখিত দেন কোন দলের কি প্রস্তাব, সেখানে আমরা জামাত দিলাম যে আমরা লোয়ার হাউসে পিয়ার চাই, আরও অনেকগুলো দল আছে লোয়ার হাউসে তারা পিয়ার চাই। লোয়ার হাউস না থাকলে এই দেশে আমার কোনো প্রদেশ আছে, আমার কোনো অঙ্গরাজ্য আছে, এখানে উচ্চকক্ষের কোনো প্রয়োজন আছে? এইটাকে ইলাবোরেট করে এই পিয়ারটা হবে, এই উচ্চকক্ষটা পিয়ার পদ্ধতি। সেখানে বিএনপি নোট অফ ডিসিশন দিয়ে রাখছে না, ওইটা তারা পিয়ার পদ্ধতিতে এই মানে না। দেখেন অবস্থাটা কি, এইটা দরকারটা কি, এইটা কারণটা কি, এই কারসাজিটা কি আজকে বলবে উনি। এই জন্য আমার সন্দেহ এই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে কিনা। ডক্টর এ কে এম মতিনুর রহমান, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আপনি বলবেন। আমি দুঃখিত, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি, যাই হোক, আমি ওখান থেকে শুরু। যখন প্রফেসর ইউনূস গত 5 অগাস্টে 1 বছর পূর্তিতে, জুলাই বিপ্লব 1 বছর পূর্তিতে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, এরপর থেকে আপনি দেখবেন যে রাজনৈতিক মাঠে কিছু কিছু রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা কিন্তু প্রফেসর ইউনূসকে নিয়ে অনেক ধরনের সমালোচনামূলক কথাবার্তা বলা শুরু করলেন। কিন্তু এই ঘোষণার আগ পর্যন্ত আপনি দেখবেন যে প্রফেসর ইউনূসকে এমন একজন ভালো নেতা বা এমন একজন ভালো মানুষ এই মুহূর্তে সরকারে আছেন
যাকে আসলে আজীবন ক্ষমতা রাখা যায় অথবা 5 বছরের জন্য ক্ষমতা রাখা যায়। অর্থাৎ এই যে ঘটনা পরম্পরায় আপনি দেখবেন যে বক্তব্যের সুর কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ ভাষা পরিবর্তন হয়, পলিসিগুলো পরিবর্তন হয়। এই যে পরিবর্তনশীল, যেটা আকন সাহেব বললেন যে ভোট পরিবর্তনশীল, অবশ্যই ভোট পরিবর্তনশীল। ভোট পরিবর্তনশীল এই কারণেই এই যে বিভিন্ন ধরনের যে অসংলগ্ন বক্তব্য রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আসে, এই কারণে ভোট পরিবর্তনশীল। জনগণ তখন স্থির সিদ্ধান্ত নিতে পারে যে আসলে কোন জায়গাতে ভোটটা দেওয়া উচিত। এখন আপনি আসেন, যেটা নিয়ে বিতর্ক চলছে পিআর পদ্ধতিতে। উনি বলছেন যে 91টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। আমি ওনাকে বলি 91টি দেশে পিআর পদ্ধতি চালু আছে, কোন প্রেক্ষাপটে সেই দেশে পিআর পদ্ধতি চালু আছে? আমি ইউএস এর একটু রেফারেন্স দিই। সেখানে আঞ্চলিক ভিত্তিতে জনপ্রতিনিধিত্ব যাতে নিশ্চিত করা যায়, সে কারণে পিআর পদ্ধতিতে সেই জায়গাতে তারা বলবৎ রেখেছে বা সেটি অব্যাহত রয়েছে। কারণ ওই দেশের গণতন্ত্র হচ্ছে পৃথিবীর একটা রোল মডেল, যেখানে আপনার গণতন্ত্রের একটা প্র্যাকটিস আছে। আমাদের বাংলাদেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। যখনই গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তখনই দেখবেন যে কোনো না কোনো ভাবে গণতন্ত্র বড় ধরনের হোঁচট খেয়েছে, যেটা বিগত 17 বছর আমরা দেখেছি। যে এর আগে হাঁটি হাঁটি পা পা করে গণতন্ত্র অগ্রসর হয়েছিল বটে, হয়েছে। এখন আপনি আসেন, আমি একটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে যে উনি বলছেন যে পিআর পদ্ধতিতে কিন্তু এখানে দল আপনার প্রার্থীকে সিলেকশন দিবেন, ব্যক্তি নয়। কিন্তু আমাদের দেশে কনটেক্সটে একজন নাগরিক যখন ভোট দিতে চান, তখন সেই ব্যক্তিকে সামনে নিয়ে ভোট দিতে চান। কি কারণে? আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন ভোটার তার আশা আকাঙ্ক্ষার প্রতীক মনে করে পার্লামেন্ট মেম্বারকে, যাতে তার এলাকায় উন্নয়ন এবং তার আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে প্রতিফলন ঘটে, যেটি এই পিআর পদ্ধতিতে আমাদের বাংলাদেশ কনটেক্সটে কোনোভাবে এটা প্রাসঙ্গিক নয়। আরেকটি জিনিস আমি বলি, 1%-এর নিচে 1% ভোট যারা পাবেন, 3টে সংসদ সদস্য তারা পাবেন, কিন্তু এর নিচে যারা ভোট পাবেন তাদের প্রতিনিধিত্ব আপনি কিভাবে নিশ্চিত করবেন? সে ব্যাপারে কিন্তু পিআর পদ্ধতিতে আপনি এটা রেফারেন্স হিসেবে নিয়ে আসেন নাই। সঙ্গতকরণে আরেকটা জিনিস আমি যেটা মনে করি, দেখুন, এই যে 71%-এর কথা যেটি আকন সাহেব বলেছেন, এর আগেও একটা টক শো তিনি বলেছেন আমার সাথে আরটিভিতে। এটি কিন্তু মূলত কিছু আপনার কি বলে যে একটা জরিপ করা হচ্ছে, এবং সেটি স্পেসিফিক্যালি উচ্চ কক্ষের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি জরিপ আসছে। তো এখন নিম্নকক্ষ এই প্রসঙ্গগুলো আসে নাই। আমরা অতি সম্প্রতি যেটা নির্বাচন কমিশনের কাছ থেকে জানলাম, সেটা হচ্ছে বিদ্যমান যে আমাদের সংবিধান, যে সংবিধান অনুযায়ী এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হচ্ছে, সেই সংবিধানে এই বিধান না থাকার কারণে ওনারা নিশ্চিতভাবে বলেছেন যে এই পিআর পদ্ধতি যেহেতু এর সাথে সম্পৃক্ত নয়, সঙ্গত করেন তারা এই পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়াটা তারা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই আইনটি পাস না হয়। এখানে আপনি দেখেন যে আজকে ইসলামিক যে দলগুলো রয়েছে, ইনক্লুডিং জামাত ইসলাম বা ইসলামী ঐক্যজোট বা অন্যান্য যারা, তারা চাচ্ছেন, বেসিক্যালি তারাই চাচ্ছেন পিআর পদ্ধতিটা গুরুত্ব দিয়ে। প্রশ্ন হচ্ছে তাদের নিজেদের মধ্যে কি কোনো ঐক্য আছে? আপনি কি লক্ষ্য করবেন যে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে একটি সেন্টিমেন্টের সাথে তারা ধারণ করে? তো এখান থেকে যদি আপনি পিআর পদ্ধতিটা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা যদি পার্লামেন্টে আপনি নিয়ে যান, তাহলে এই ঐক্যটা কিন্তু যেহেতু রাজনৈতিক মাঠে সৃষ্টি হয় নাই, সঙ্গত কারণে পার্লামেন্টে যখন আপনি যাবেন তখনও সেই জায়গাতে কিন্তু ঐক্য সৃষ্টি হবে না। ফলে একটা দেশের পার্লামেন্ট একটি ভোলাটাইট সিচুয়েশনের দিকে তৈরি হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি গণতন্ত্রের যদি জনগণকে গুরুত্ব না দেন, জনগণের ম্যান্ডেটকে যদি আপনি গুরুত্ব না দেন, শুধুমাত্র আমি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, অংশীদারি হওয়ার জন্য, এটাকে গুরুত্ব দিয়ে যদি আপনি একটা পদ্ধতি এখানে আবিষ্কার করেন বা সেটিকে যদি আপনি প্রয়োগ করার চেষ্টা করেন, তো সেটা তো গণতন্ত্রের জন্য কখনোই শুভ লক্ষণ হতে পারে না। আরেকটা জিনিস যেটা আমি সবচেয়ে গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে এই পিআর পদ্ধতির মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পথ থেকে সুগম করার একটা পদ্ধতি তৈরি করার পরিকল্পনা আছে বলে আমার কাছে মনে হয়। কি কারণে? দেখবেন যে যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, তার কিছু অংশ যারা টপ লিস্টে ছিল, তারা হয়তো দেশ থেকে পালিয়েছে, কিন্তু বাংলাদেশের এখনো পর্যন্ত আওয়ামী পন্থী যারা সমর্থক, কর্মী, নেতা, তারা কিন্তু দেশ থেকে পালায় নাই। সুতরাং কোনো না কোনো কায়দায়, কোনো না কোনো ফরম্যাটে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে। সঙ্গত কারণেই আপনি সেই দলটাকে নির্বাচনে নিয়ে আসার জন্য আমার যেটা মনে হয়, একটি মহল পরিকল্পনা করছে যাতে এই ফ্যাসিস্ট সরকার অন্য আদলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, এবং সেটি কারোর জন্য খুব বেশি সুখকর হবে বলে আমি মনে করি না। যার ফলে আমি শেষ কথা যেটি বলতে চাই, সেটি হচ্ছে, আরেকটা কথা এখানে বলেছেন, দেখুন, আসলে কিছু কিছু কথা, এই কথাগুলো বলতে গেলে আসলে কিছু রেফারেন্স প্রয়োজন হয়। যেমন একটি কথা বলেছে যেটা আমার কানে বেঁধেছে, সেটা হচ্ছে যে 1991 সালে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং 2001 সালে যখন আসে,
তখন 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এই কথাটা আকন্দ সাহেব উল্লেখ করেছেন। এবং উল্লেখ করেছেন যে উনি জানেন না যে এই যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন যখন হয় তখন মানে অতীতের ট্রাক রেকর্ডকে মূল্যায়ন করে কিন্তু সেটির একটি রেজাল্ট তৈরি করা হয়। তো 2001 সালে যখন বাংলাদেশে তো হয়েছে তো। না, উনি বলেছেন যে বিএনপির আমল স্পেসিফিক বলেননি, উনি বলেছেন কিন্তু যে বুদ্ধিজীবীদের মাধ্যমে এই সরকারগুলো ঘোরাতে হয়েছে ওনাদের মতো বুদ্ধিজীবীদের মাধ্যমে। না ওই সময় তো নিশ্চয়ই 5 বার হয়েছে না দুর্নীতি বিশেষজ্ঞ, আপনি এটাকে অস্বীকার করবেন? না আপনি 2001 সালে কি সৌদি বাদশা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল? সৌদি বাদশা থাকবে কেন? আপনি এটা জানেন না, এটা বলতে আমরা এত অসুবিধা কোথায়? আমাকে কথা বলতে দেন প্লিজ। আপনি কোন দিকে চিন্তা ভাবনা করেন? এটা আপনি বলবেন না। রক্ষা করেন গণতন্ত্রকে আপনি বিশ্বাস করলে গণতন্ত্র যদি কবে হয়েছিল? গণতন্ত্র কবে হয়েছিল বাংলাদেশের? আমি আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনি আমাকে কথা বলতে দেন। আপনার প্রসঙ্গ আসলে আপনি কথা বলবেন, আপনি উত্তর দিবেন। কিন্তু আপনি কথা বলার মধ্যে কথা বলা এটা হচ্ছে অভদ্রতা এবং এক ধরনের অভদ্রতা না, কিন্তু অসত্য কথা বললে আপনি অসত্য কথা বললে, আশা করি আপনি আমাকে বলছেন কেন যে আমি 5 বার দুর্নীতি বলছি বিএনপির আমলে? আপনি এটা টাইম আনেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? আপনি কি জন্য বিএনপিকে কথাটা শুনুন, আপনি এইটা বলেন কেন? জনাব এখন আমরা একটু ওনার আপনার মতো বুদ্ধি, আপনার মতো শিক্ষাবিদরা কি করেছেন? ভাইস চ্যান্সেলর কি করেছেন? এইভাবে কি বলছেন? আপনি আমার কথাকে কাউন্টার দেন কেন? 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, আমি তো দলের নাম বলি নাই। আপনি এটা কেন বলেন? আপনি জি আমরা ওনার কাছে শুনি। না এইটা উনি বলে, এই অসত্য কথা বলে কেন? আমরা একটু শুনি ওনার কাছে। এখন সাহেব, আপনি যে গণতন্ত্রকে বিশ্বাস করেন না, আপনি গণতন্ত্র কিসের গণতন্ত্র? আপনি বিশ্বাস করেন গণতন্ত্রে? গণতন্ত্রে বিশ্বাস করেন? হাসিনা শরীফের সাথে কত ভাইস চ্যান্সেলর তাকে সমর্থন জানিয়েছে, তার পক্ষে গেছে, দুর্নীতি করেছে। এই আপনার মতো প্রফেসর রায় আপনি গণতন্ত্রকে বিশ্বাস করেন? আপনার গণতন্ত্রের আপনি কখনোই গণতন্ত্রকে বিশ্বাস করতে পারেন না। নায়ক আপনারাও এটা প্রমাণিত হয়। আপনারাও করেছেন। আপনি গণতন্ত্রকে কখনো বিশ্বাস করেন? আমি যেটা সেটি হচ্ছে যে উনি জানেন না, উনি মুখস্থ কিছু কথা বলছেন। আমরা একটু শুনি। এইসব আমি যে আপনি কি ওনার কথা শেষ হলে এটা কথা বলে কেন? না আপনি আপনার সময় বলবেন জনাব। এখন না উনি এই কাউন্টার দেয় কেন? উনি কোন দলের পক্ষে হয়ে কথা বলেন? না উনি একজন জুমে উনি এটা আছে, উনি নিরপেক্ষ কথা বলবে, উনি একটা পক্ষের কথা বলে কেন? উনি আপনি যখন বলবেন তখন বলবেন, ওনাকে ওনার কথা বলতে দেন। দরকার আছে না এখন সাহেব, আমি তো অবশ্যই আমি বলবো না, সেটা আমি বলবো না। আপনার সময় বলেন, আপনি তো বোঝেনই না, আমাকে সিস্টেমই বলেন। জনাব আকন, আপনি এরকম করলে আমরা হয়তো অনুষ্ঠানটি চালাতে পারবো না। আমি যে বিষয়টি উনি কথা বলতে দেন এখন। না আমি বলছি যখন যার কথা বলবার সময় উনি কথা বলুক, এরপরে আপনার যখন সময় আসবে তখন আপনি কথাটা বলেন। আপনি আপনার পয়েন্ট লিখে রাখুন। উনি আমাকে কথা জনাব ডক্টর এ কে মতিনুর রহমান, আমরা পেছনে যেতে চাচ্ছি না। উনি তো ইন্টারাপ্ট করেছেন আমাকে, আমার বক্তব্য প্রদান করেন। আমি বাধা সৃষ্টি করতে মানুষ সামনে ডাইরেক্ট কথা বলেন। জনাব আকন, উনি তো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছেন। গণতন্ত্র উনি গণতন্ত্রের হতা হইছে আর কি। জনাব আকন, উনি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছেন। গণতন্ত্র আচ্ছা, এখানে যে কথাটাকে সমর্থন জানাইছেন আপনারা। আমিনুল ভাই, যদি কথার ভেতরে এভাবে কথা বলেন আমরা কথা বলতে পারবো। জি, আমি সম্মানিত দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন ওনারা বিবেচনা করবেন যে আসলে কে কতটুকু সভ্যভাবে কথা বলছেন, তারাই বিবেচনা করবেন। সবশেষে আমি শেষ কথাটি বলতে চাই, এই দফায় শেষ কথা বলতে চাই, সেটি হচ্ছে এরকম যে নির্বাচনের জন্য প্রস্তুত কিনা বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই একটি পক্ষের, সেটি হচ্ছে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। সুতরাং এটি কে পছন্দ করলো না সেটি আমার বিবেচ্যের বিষয় নয়, আমি সেই পক্ষেই কথা বলতে চাই। এখানে নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি যে রাষ্ট্র এবং বর্তমান সরকার নির্বাচনের যে রোড ম্যাপটা দিয়েছেন এবং আগামীকালে তার আর্থিক ঘোষণা আসবে, আমার বিশ্বাস যারা গণতন্ত্রকে বিশ্বাস করেন, যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান এবং জনগণের সেবা করতে চান, নিঃসন্দেহে নির্বাচন 2024-26-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং সে ব্যাপারে অবশ্যই দেশ প্রস্তুত থাকবে এবং রাজনৈতিক দল প্রস্তুত থাকবে। ধন্যবাদ। বক্তব্য স্পষ্ট। ডক্টর জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনার বক্তব্য শুনবো। যে বিষয়টি আসলে বলা হচ্ছে যে দীর্ঘ এই 53 বছরে বিশেষ করে নির্বাচনগুলোতে হয়তো জনগণের ভাগ্যের পরিবর্তন সে অর্থে হয়নি, রাজনীতিবিদদের যতটা হয়েছে সেটি যেমন বলা হচ্ছে, পাশাপাশি আরেকটি বিষয় এখানে এসেছে যে পিআর পদ্ধতির ক্ষেত্রে জনগণের ভোটের প্রতিফলনটি ঘটবে সেটিও বলা হচ্ছে। না, আপনাকে একটা কথা আমি বলি, আপনার শুধু বক্তব্য দিলে হবে না তো, আপনাকে তত্ত্ব উপত্য দিয়ে কথাগুলি বলতে হবে। আমি বলি যে 1972 সালে যখন বাংলাদেশ যাত্রা শুরু করে
তখন যদি আপনি বাজেট দেখেন, আমাদের বাজেট ছিল 786 কোটি টাকা, আজকে কত? 7,90,000 কোটি টাকা। তো এইটা কি পরিবর্তন না, এটা কি উন্নয়ন না? কে করেছে এটা? রাজনৈতিক সরকারগুলোই, রাজনৈতিক দলগুলি তো করেছে। তো রাজনৈতিক দলগুলি বাংলাদেশে কিছুই করে নাই, তাহলে আজকে এই অবস্থা উত্তরণ কিভাবে ঘটলো? এক সময় তো আপনার নিশ্চয় মনে আছে যে বাংলাদেশের এই সরকারগুলি যখন বাজেট ঘোষণা হতো, প্যারিস কনসিডিয়ামের কথা আপনার নিশ্চয় মনে আছে, অর্থমন্ত্রীরা গিয়ে তাদের কাছে ধর্ণা দিত, টাকা দেন আমরা বাংলাদেশে বাজেট করব। এখন কি সেইটা প্রয়োজন হয়? তাহলে এটাকে আমরা বাংলাদেশের উন্নতি বলে কারা করেছে? এটা রাজনীতিবিদরা করেছে। হয়তো আলী আসাম আখন্দ সাহেবরা রাজনীতিতে ওই সময় ছিলেন না, যার জন্য ওই সে কঠিন এবং একটা মানে মারাত্মক যে একটা দুরবস্থা বাংলাদেশে, সেইটা হয়তো ওনারা উপলব্ধি তখন করে নাই। আজকে একটা সুসময় এসেছে, নতুন রাজনৈতিক দল নিয়ে তারা আজকে যাত্রা শুরু করেছে, যার জন্য ওনারা মনে করে এইটা মনে হয় একটা ন্যাচারালি এই জায়গায় এসেছে। নো, আজকে দেখেন আমাদের বাংলাদেশে আপনি দেখেন যে যদি আপনি স্বাস্থ্য ক্ষেত্রে দেখেন 100% স্যানিটেশন বিশ্বের অনেক ভালো ভালো দেশেও কিন্তু নাই, বাংলাদেশ কিন্তু এইটা অর্জন করেছে। আজকে দেখেন আপনি ড্রিঙ্কিং ওয়াটার ক্ষেত্রে যান, আজকে বাংলাদেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ, পানির কোনো সংকট নেই। আজকে দেখেন ধান উৎপাদনের ক্ষেত্রে দেখেন, এক সময় বাংলাদেশের 1974 সালে দুর্ভিক্ষে কিন্তু 1.5 লক্ষ লোক মারা গেছে, আপনার নিশ্চয় মনে আছে। সেই বাংলাদেশ কিন্তু এখন আপনার চাল উৎপাদনে মানে ধান উৎপাদনে এখন কিন্তু আমাদের কোনো সংকট তৈরি হচ্ছে না। আপনি মাছে দেখেন, ওয়ার্ল্ডে আমরা মাছ উৎপাদনে দ্বিতীয়। এগুলি কি আপনাদের অর্জন না? আমাদের জীবনযাত্রার মান কতটুকু বেড়েছে আপনি দেখেন। এক সময় আমাদের মাথাপিছু আয় ছিল কত? $300-400, আজকে তো প্রায় $2800-2900। এগুলি কি উন্নত? এগুলো কারা করেছে? রাজনীতিবিদরা করেছে, পলিটিশিয়ানরা করেছে। এটা কি কোনো ওই যে আমাদের ধর্মীয় কোনো প্রতিষ্ঠান এনে ফু দিয়ে করে দিয়েছে? নো, এগুলো পলিসির কারণে, কর্মসূচির কারণে আজকে বাংলাদেশ এই পর্যায়ে গেছে। এই বাস্তবতাকে আপনাকে স্বীকার করতে হবে। হ্যাঁ, আমাদের দেশে যে কোনো যে কাঙ্ক্ষিত গণতন্ত্র যে জায়গায় উত্তরণ হওয়া দরকার, সেইটা আমরা এখনো উত্তরণ করতে পারি না, কিন্তু চেষ্টা তো হচ্ছে। এই যে 24-এ আপনি রক্ত দিয়েছেন, 90-তে রক্ত দিয়েছেন, 1971-এর স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে, কারা করেছে? এই বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলের নেতৃত্ব তো এটা হয়েছে। যেভাবে আলী আসাদ ভাই আসা সম্পূর্ণ অস্বীকার করে, বাংলাদেশের রাজনীতিবিদরা কিছুই করে নেই। একটা দল আপনাকে রিয়ালিটি চিন্তা করতে হবে। আজকে যে এই জায়গায় আসছেন, এই যে আপনি যে এই জায়গায় এসে আজকে কথা বলছেন, এইটাও রাজনীতিবিদদের সুবল। গণতন্ত্র প্রবর্তন করেছে বলে আপনার মতো লোক এখানে বন্ধ করেছে, যারা করেছে তারা তো তাদের পরিণতি ভোগ করেছে। এইভাবে তো যারা ক্ষমতায় ছিল। না না না, আলী আসাদ ভাই আপনাকে রিয়ালিটির ভিত্তিতে কথা বলতে হবে। রিয়ালিটি তো করবে ভাই, এইটাই তো রিয়ালিটি। না না, আপনি যেটা রাখেন কেন রিয়ালিটি? আসলে আমি রিয়ালিটি বলি, রিয়ালিটির মধ্যে আমি বলি রিয়ালিটি বলেন, আমি বলবো, আমি সব রিয়ালিটি বলবো। আমি বলি, আপনার সময় আপনি বলেন, আপনি এখন কথা বলেন না। আপনি যে কথাগুলি বলেন এগুলি গণতন্ত্রের পক্ষে যায় না। গণতন্ত্রের মধ্যে কিছু নাই, আপনার সময় গণতন্ত্র আপনি কথা বললেন, গণতন্ত্র চলছে, আপনি তো এটা তো এই উদাহরণের নামে একটা গণতন্ত্র। না না, আপনি কি চান? আপনি কি চান? গণতন্ত্র দেখছেন, আপনি কি চান? কি করছেন? আরে আপনি কি চান? এককভাবে একটা নির্বাচন করছেন, আরে আপনি কি চান বলেন? হ্যাঁ, আপনি কি চান? শতভাগ জনমতের ক্ষমতা বসাইতে হবে, এটা চান? জনমতের শতভাগ জনমতের একটা ভোট বাইরে একটা ভোট চাই, এক সিটও পাবেন না। না হলে কি আপনি পিয়ার চান? ক্ষমতা চাইবেন না, আপনি পিয়ার চান? মনে করেন যে নির্বাচনে যাবেন, আপনারা যাবেন, অবশ্যই যাবেন। আপনি কেন যাবেন? আপনারা আপনাকে ভোট আছে, যে অপকর্ম করতেছে সারা আছে, কেন করতে পারবেন? আপনি জয়েব নিয়ে দেখেন, আপনাদের কত বছর ভোট আছে। গণতন্ত্র শেখেন, আগে শেখেন, আপনি সহনশীলতা শেখেন। আপনি নিজে তো বড় রাজনীতি করার চেয়ে বড় মনে করেন না, ভোটের পরে প্রমাণ করেন, এইটাই আপনাদের ধ্বংস ডেকে আনে। আপনাদের মতো লোকের কারণে আজকে রাজনীতি এই অবস্থা যাচ্ছে। আপনারাই তাই ধ্বংস করছেন, আপনাদের কারণে ধ্বংসের জন্য আপনারাই দায়ী। আশা করি এই নীলয় নীলি গ্রিন ব্লক এটিএন সংলাপে বিরতির পর এসে আমরা আবার এই আলোচনায় যুক্ত হচ্ছি। ফিরে এলাম নীলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর এ কে মতিনুর রহমান, যে বিষয়টি আসলে আলাপ করছিলাম, এই যে নির্বাচনী সড়কে দেশ কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে যে অবস্থা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের মতপার্থক্য থাকবে, এটি হয়তো গণতন্ত্রের বৈশিষ্ট্য, মানে সৌন্দর্য আমরা বলি। কিন্তু একটি নির্দিষ্ট জায়গায়, যেমন নির্বাচনের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রেও যদি রাজনৈতিক দলগুলোর এত মানে বৈরী মনোভাব থাকে এবং অবস্থানগত এত পার্থক্য থাকে, তাহলে আসলে কোন দিকে যায় গণতন্ত্র? কিভাবে দেখছেন বিষয়টা?
ধন্যবাদ আপনাকে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আপনি চমৎকার একটা প্রসঙ্গ তুলেছেন, আমি সে জায়গায় একটু কথা বলতে চাই। দেখুন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের যে একটা নতুন দেশ হিসেবে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল, এর প্রথম থেকে হোঁচট খাওয়া শুরু হয়েছে। এবং তখন থেকেই আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের সংস্কৃতি এবং আপনার মতানৈক্য বা মতবিরোধ ছিল। এটা যে ছিল ছিল না তা না, এবং সেখানে একটা ভাষাগত বিষয় ছিল, একজন আরেকটি রাজনৈতিক দলের সমালোচনা করত। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলো একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে যে ভাষা প্রয়োগ করে, যে সমস্ত আপনার মানে কি বলে, যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং মিডিয়া থেকে শুরু করে যে কথাগুলো আসছে, যেটা খুবই অপ্রত্যাশিত, এবং সেটি কোনোভাবে একটি সভ্য সমাজের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা আমরা আসলে কখনোই চাই না। আমরা চাই রাজনৈতিক মতবিরোধ থাকবে এবং একজন আরেকজনের যুক্তি উপস্থাপন করবে, এবং সেটি সর্বশেষ যুক্তির মধ্য দিয়ে জনগণের আস্থা, জনগণের সমর্থন, জনগণের মন যারা জয় করতে পারবেন, আলটিমেটলি গণতন্ত্রে তাদেরই বিজয় হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই 5 তারিখের পর নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন, সংস্কার, বিচার, এই তিনটি বিভিন্ন প্যারামিটারে কিন্তু এটা মাপার চেষ্টা করা হলো। যখন দেখা গেল যে নির্বাচনের ডেটটা ঘোষিত হলো, তখন অটোমেটিক্যালি প্রেক্ষাপটটা একটু ভিন্ন দিকে চলে গেল, যে নির্বাচনের আসলে পরিস্থিতি নেই। আমার কাছে যেটা মনে হয়, একটি বিশেষ মহল বাংলাদেশে এই রাজনৈতিক আপনার কি বলে নির্বাচন, এবং যেহেতু ঘোষিত হয়েছে, এটি যাতে না হয় সেজন্য একটা বিশেষ মহল প্রণান্ত করার চেষ্টা করছে যে নির্বাচনটা কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আমার মনে হয় যে মূল স্রোতের বিপরীতে যারাই পৃথিবীতে বা এদেশে অবস্থান করেছে, জনগণ তারা কিন্তু সবসময় প্রত্যাখ্যাত হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে এটি এখন যদি এই প্রেক্ষাপটে কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু বিশেষ মহল, তারা যদি নির্বাচন বানচাল করার যে পরিকল্পনা, বা যেটি আমরা দৃশ্যপটে দেখি রাজনৈতিক বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, সেটি যদি হয়, তাহলে মূল স্রোত থেকে কিন্তু জনগণের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হবে বলে আমার ব্যক্তিগত ধারণা। আমি এটা বিশ্বাস করি। যদি গণতন্ত্রকে আমরা বিশ্বাস করতে চাই, যদি নির্বাচন তো গণতন্ত্রের অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত গুরুত্বপূর্ণ, যেটি জনগণ তার প্রার্থীগুলো বাছাই করে। অর্থাৎ আমি মনে করি যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেরকম 17 বছর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে যদি সচল করতে হয় এবং সত্যিকার অর্থেই যদি এটিকে আমরা মনে করি যে জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন সেখানে ঘটবে, তাহলে নিঃসন্দেহে আসলে গণতন্ত্রের এই মাধ্যম হিসেবে নির্বাচনকে অবশ্যই আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে গ্রহণ করা উচিত। তবে এই জায়গাতে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে সবকিছু প্রত্যাশা যে আমাদের পূরণ হয়েছে এমনটি নয়, কিন্তু আলটিমেটলি পূরণ করার ক্ষেত্রে কাজ করার যে পরিকল্পনা, রাজনৈতিক দলের কাছ থেকে, নেতৃবৃন্দের কাছ থেকে আমরা যে ধরনের দৃষ্টিভঙ্গি আমরা আশা করি, যে সমস্ত ভাষাগুলো আমরা আশা করি সাধারণ নাগরিক হিসেবে, আমরা মনে করি সেটি রাজনীতির ক্ষেত্রে একটা সুস্থ ধারায় ইতিবাচক একটি পরিবর্তনের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। আমরা মনে করি যে প্রত্যাশা হয়তো পূরণ আমাদের হয় নাই, কিন্তু এটিও তো সত্য যে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ বা পৃথিবীর সকল দেশে এই পরিবর্তনগুলো কিন্তু সূচিত হয়েছে। সেখানে হয়তো অপরাপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ভূমিকা রেখেছে, যেটা আমরা 5ই আগস্টে দেখেছি, সকল মানুষ সেখানে সম্পৃক্ত থেকেছে। সুতরাং মানুষ, আমি মনে করি যে বর্তমান সময়ে অত্যন্ত হতাশ। অর্থাৎ যে দৃষ্টিভঙ্গি নিয়ে 5 আগস্ট সকল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, যেমনটি 1971 সালে মুক্তিযুদ্ধে সকল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনা যেরকম আপনার যারা যোদ্ধা তাদের আশা যেমন পূরণ হয় নাই, ঠিক 5 আগস্টে যে সকল শিশু, যে সকল নারী, যে সকল পুরুষ যারা আত্মহত্যা দিয়েছে, অথবা যাদের পরিবার থেকে যারা শহীদ হয়েছেন, তারা বুঝতে পারেন যে আসলে তারা, আমি মনে করি, হতাশ এই কারণেই যে তারা যে দৃষ্টিভঙ্গি থেকে রাস্তায় নেমেছিল, যে দৃষ্টিভঙ্গি নিয়ে পরিবর্তনের আশা করেছিল, সেটি আসলে বর্তমান বাংলাদেশে বিরাজমান নয়। তবে আমি দিন শেষে যে কথাটি বলতে চাই যে রাজনৈতিক মতবিরোধ থাকবে, রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে, কিন্তু সেটি যেন কখনোই শালীনতা ঊর্ধ্বে না যায়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সেটি প্রত্যাশা, অবশ্যই জনগণ আপনার বক্তব্য শুনবো। জি, ধন্যবাদ। কি বক্তব্য? যে বিষয়টি বলছিলাম যে এই যে পিআরের ব্যাপারেই সব মানে সমস্যার সমাধান মনে করছেন কেন? আমরা 53 বছরের যে একটা অসহনীয় দুর্বিষহ অবস্থা দেখেছি গণতন্ত্রের নামে, যখন কোনো ইস্যু থাকে না তখন গণতন্ত্র এত বেশি মায়া কান্না করে, আর গণতন্ত্রভাবে যেন তেন নির্বাচিত করেই ওরা স্বৈরতন্ত্র হয় না। কেন এখন মনে করছেন আপনি যেন তেন নির্বাচন হবে? না, যেন তেন এখনই তো এই সরকারেই তো আপনার কি বলে তার ক্যাপাবিলিটি নাই, এই সরকারের কোনো কাম না। এই সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দেখেন,
তারপরে যে কোনো ভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধার বলেন। নির্বাচনের সময় তো সেনাবাহিনীকে আগের মতো স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে না, এখন সেনাবাহিনীর একটি পাওয়ারও দেওয়া হয়েছে। তারপরে তা যতই দেখা হোক, এটা এরা আমরা দেখেছি গত নির্বাচনে, এই যে এর আমলে যে নির্বাচন হয়েছে হাসিনার আমলে, সেই নির্বাচনের সাথে এই নির্বাচনের তুলনা কেন দিচ্ছেন? কেন হবে না, কেন হবে না, কেন এই অবস্থা নির্বাচন হবে কেন? কোন আমলে? আগে থেকেই আপনি এটি কেন কল্পনা করছেন? বা তারা এটি কি নির্বাচনকে বিতর্কিত করবার চেষ্টা করছেন বলে যে অনেকে অভিযোগ করে? এখনো বিএনপি দেখেন এর মধ্যে প্রায় 150 থেকে 200 লোক মারা গেছে নিজেরা। যখন এক একটা জায়গায় বিএনপির 10-12 জন প্রার্থী আছে, যখন নির্বাচন শিল ঘোষণা করবে তখন দেখবেন যে কত নিজেরা ওনারা মারামারি করবে, রক্তপাত করবে, সেখানে একটা লোক নিরীহ মানুষকে রক্ত দিতে যাবে সেখানে নির্বাচনী কেন্দ্রে। এটা কি উনি ফিরে দিতে পারছে? আর শত শত লোক মারা পড়তেছে, মানুষ মারতেছে, হত্যা করতেছে, ভাড়ার টাকা চাইতে যায়, হেরে মারি ফেলায়, পাথর দিয়ে মানুষ মারে। এই যে একটা মপ চলছে দেশে, এই মপ কি বন্ধ করতে পারছো নি? তাহলে এই অবৈধ অস্ত্রগুলো এগুলো তো নির্বাচনের নামবে, এই অবৈধ অস্ত্রগুলা। কাজে তখন কি যে বিভীষিকাময় অবস্থা হবে। এই জন্য আমরা পিয়ার হলে আর সেগুলো হবে না। পিয়ার হলে ওই ধরনের চাঁদাবাজি, ভোট ডাকাতি এগুলো হবে না। তো ভোট ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত, দিনের পর রাত মুক্ত এবং শতভাগ জনমতের প্রতিফলন ঘটানোর জন্য পিয়ার পদ্ধতি। এখন আপনি বলবেন। আমি একটি ছোট্ট প্রশ্ন করি, সেটি হচ্ছে আপনারা পিয়ারের কথা বলেন, পিয়ারের নানা রকম যুক্তি আপনাদের আছে, কিন্তু যদি কেউ সমাজের মনে করেন বিশিষ্ট ব্যক্তি যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই কিন্তু এলাকার জনগণ তাকে পছন্দ করে, ওনারও ইচ্ছা একটি নির্বাচন করবার জন্য, সেটি কি পিয়ার সিস্টেমে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিভাবে? আমি বলি, এখানে পার্লামেন্ট মানে আইনসভা, উনি তো সেখানে কিভাবে স্বতন্ত্র জায়গা আছে, উনি একটা প্রিয় নির্বাচন, উনি ওই রাস্তার কাজ ভাগবাটোয়ারা পাচার ওনাকে বলতে ওনাকে বলতে আপনি কথা বলেন কেন? আমার সঙ্গে আপনি কথা উনি যা বলছেন আমি কথা বলি, ওনার সাথে আমি কথা বলি, আপনি বলেন কেন? আপনি তো আপনি দেখেন না, আপনি দেখেন না, আপনি বলেন দুর্নীতি, দুরাচার, স্বৈরাচার করতে করতে বিবেক বুদ্ধি সব হারাই ফেলছে এই 13 বছরে এই ক্ষমতাসীন দলগুলো। কথার মধ্যে দেখেন আমি কিন্তু আপনার প্রশ্ন পাইনি, আমি প্রশ্নের উত্তর পাইনি। আমি বলছি স্বতন্ত্রর কি ইলেকশন করার সুযোগ আছে? স্বতন্ত্র দাঁড়াবে, তার একটা জোট করবে, স্বতন্ত্রদের জোট, তারা যে স্বতন্ত্রের যে পার্সেন্টেজ ভোট হয় সেখানে তারা পার্লামেন্টে যাবে। স্বতন্ত্র কি জোট করবে? হ্যাঁ, স্বতন্ত্র জোট আছে তো, স্বতন্ত্র প্রার্থীর জোট একটা আছে তো, সেখানে এই 91 জন আব্দুর রহিম সে স্বতন্ত্র প্রার্থীদের জোট করছে একটা, সে আমাদের সাথে কথা হয়েছে, সেখানে স্বতন্ত্র যারা থাকবে তারাও নির্বাচন করতে পারবে, কিন্তু সব স্বতন্ত্র তাহলে তার স্বতন্ত্র হলো না, স্বতন্ত্র মানে তো আলাদা। যদি আবার জোট হয় তাহলে কিসের? এখানে হলো ভোট দেবে দলকে, এখানে কিসের স্বতন্ত্র? যদি জোট স্বতন্ত্র করতে হয় তাহলে স্বতন্ত্র হিসেবে কেউ ইলেকশন করতে যদি না পারে, সেই জোটটা জমা দেবে নির্বাচন কমিশনে, জোটের তালিকাটা সেখানে তারা করবে, সেখানে যে প্রার্থী সেই অনুসারে যাবে। জনাব আকন, আমার মনে হয় আপনি ভুল করছেন যে যদি কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে না পারে তাহলে মৌলিক অধিকারই তো তার খণ্ডিত হলো। 91টা দেখা যায় পিয়ার আছে, সেখানে স্বতন্ত্র প্রশ্ন আছে, সেখানে আপনি এটা উঠেন কেন? একটা খরচ হওয়াতে যে কেন স্বতন্ত্র করবে? স্বতন্ত্র করে স্বতন্ত্রের অধিকার নাই, আমি সেটাই বলছি। অসংখ্য ধন্যবাদ। 91টা দেশে কি স্বতন্ত্র আছে? অসংখ্য ধন্যবাদ। কথা বলি, যারা ক্লিয়ার করছে একটা দেশের সিস্টেমটা তার ভালো না, এই জন্য কেউ ক্লিয়ার থেকে আলাদা হয়েছে, আমরা একটু শুনে আসি। হয় না তো, কাজী পিয়ারের সংখ্যা বাড়তে চায়। 1 মিনিট, যে ওয়েস্টমিনস্টার যে অবস্থা আপনি দেখেন, স্কটল্যান্ড সেখানে পিয়ার চায়, নর্থ আয়ারল্যান্ড সেখানে তার পিয়ার চায়, এবং ইংল্যান্ডে একটা এলডিপি নামক একটা দল আছে, এলডিপি। আপনার বক্তব্য স্পষ্ট, আমরা তো বুঝতে পেরেছি। আমরা একটু এবিএম মোশাররফ হোসেনের কাছে শুনবো। এখানে উনি যে কথাটা বলছেন, যেমন আমেরিকার মতো দেশে দুটি রাজনৈতিক দল, ডেমোক্রেটিক, রিপাবলিক, ওখানে স্বতন্ত্র দাঁড়াবার তো সুযোগই নেই, দাঁড়ায়ও না কেউ। ওখানে পিয়ার কোন জায়গায় হবে? আমি বলি, আপনি বলেন, আপনি কথা বললেন না। জ্ঞানী, এত জ্ঞানী লোকের সাথে আমি কখনো বসি না। আপনি অত জ্ঞানী, আপনার ন্যূনতম টলারেন্স, আরেকজনের কথা শুনবেন, অনেক জ্ঞানী। আমরা রাজনীতি আছে, কথা আছেন, বয়স হয়েছে, আরেকজনের কথা শুনতে চান না, আপনারা জনপ্রতিনিধি হতে চান। আপনি জনগণের প্রতিনিধি হতে শেখেন, আপনি শেখেন, আপনি শিখতে শেখেন নাই। উনি শিক্ষা বড় কিছু করছেন, আপনি শিখছেন, 10 টাকা ধরা পড়ছে, সেইটা এইটা কি মনে করেন? এই অস্ত্র দিয়ে কি করছেন? এই 13 টাকা অস্ত্র কেন এই অস্ত্র আনছিল কেন? সঙ্গত এখন নয়, এইটা বলে না, এইটা শুনলে ওনাদের গায়ে ধাপ লাগে। উনি কেন এই পান কথা এগুলা? তারা কালচার বোঝে না, কালচার বোঝে না, পলিটিক্যাল করতে করতে বিবেক সব হারাই ফেলছে।
আপনাদের মতো লোক যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় এই দেশের কি অবস্থা হবে? আপনারা তো 12টা বাজাই হয়ে গেছে, আর আপনারা 12টা 15টা বাজাবেন। 14টা বাজাইছেন আপনারা, আরো বাজাবেন আপনার সামনে, আরো বাজাবেন আপনারা। হ্যাঁ, যারা মনে হয় কথা বোঝে না, আচরণ বোঝে না, আচরণ ব্যবহার বোঝে না, এদেরকে নিয়ে দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে বক্তব্য দেবে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্য দেবে। সেই বক্তব্য কতটা সংযত, কতটা অসংযত, কতটা শালীনতায় রয়েছে কিংবা শালীনতা বিবর্জিত, সেই বিচারের ভার দর্শকদের কাছেই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।